বাংলা সাহিত্যের ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায় শেষাবধি বনফুল রূপেই চিহ্নিত হয়েছেন। চিকিৎসক বলাইচাঁদ হলেন কথাশিল্পী বনফুল। বনফুল হয়েও তিনি অভিজাত বনফুল। সৌন্দর্যে, গন্ধে, বর্ণে তিনি স্বতন্ত্র। এই স্বতন্ত্র নিয়েই তিনি সৃষ্টির উল্লাসে মগ্ন। বহু ব্যক্তির বহু বিচিত্র মুহূর্তের ভাব, ভাবনা ও অনুভূতির তিনি রূপকার। চিকিৎসক ও বৈজ্ঞানিকের দৃষ্টি তার সহজাত। চিকিৎসক বনফুল অনুবীক্ষণ যন্ত্রের তলায় জীবনের ও সমাজের প্রতিটি দিনের অনেক নির্ভুল তথ্যকে বিচার করেছেন, আর শিল্পী বনফুল সংস্কারমুক্ত দৃষ্টিতে জীবনের গভীর ছবি এঁকেছেন। আজ এই বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা কুমার সাহেব গল্পটি আমরা পাঠ করার চেষ্টা করব। সেই মাঠের ধারে একটা বস্তি আছে, গরিবদের বস্তি। কুমারের খুব ভালো লাগে বস্তির কাছে যেতে। সেখানে ফাগুয়া আছে, তারই সমবয়সী। ফাগুয়া দোসাদের ছেলে। তার বাবা যখন রোজ মজুরি খাটতে যায়, তার মাও যায়। ছোট একটা খাপড়ার ঘর তাদের, পাশাপাশি আরো কয়েকটা ঘর আছে। দোসাদদের ছোট বস্তি ওটা। একটা উঠোনের চারপাশেই ঘরগুলো। সেই উঠোনে সকালেই সমান অধিকার। কুমারের মোটর থেকে দেখা যায় উঠোনটা, একধারে ছাই গাদা আর একধারে ঘুঁটে। একটা মুরগি একপাল বাচ্চা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ঘাড়ের পালক ফুলিয়ে ক্লাক ক্লাক করে শব্দ করছে। ফাগুয়ার দুটি বোন আছে, ঝুমরি, সুনরি। ঝুমরির 6 বছর, সুনরির 4 বছর। মাথা ভরা ঝাঁকড়া চুল তাদের। চুলে তেল নেই, চোখের কোণে পিছুটি, নাক ভরা সর্দি, খালি গা, পরনে এক টুকরো ময়লা ন্যাকড়া। ওরা রাস্তার ধারে বসেই ধুলো নিয়ে খেলা করে। ধুলোর স্তূপ করে, তার একধারে ছোট্ট একটু ফাঁক রাখে ঘর বানায়। পথের ধারের ঘাস পাতা ছিঁড়ে তরকারি করে। ভাঙা হাঁড়ির টুকরো ওদের কড়া, পাশাপাশি ভাঙা দুটো ইট দিয়ে ওদের উনুন হয়েছে। পাশেই ডোবা আছে একটা, মাটির ভাঁড় করা। ঝুমরি সুনরি জল নিয়ে আসে সেখান থেকে, একবার নয় বারবার নিয়ে আসে। পায়ে কাদা লেগে যায়, গ্রাহ্য করে না। তাদের ভাই ফাগুয়া একটা মোষ চড়ায় ওই মাঠে। মোষের পিঠে বসে লম্বা একটা লাঠি নিয়ে। এত বড় ভীষণ মোষ, কিন্তু ফাগুয়াকে কিচ্ছু বলে না। ফাগুয়া হেট হেট করে, যেখানে খুশি নিয়ে যায় তাকে। মোষের সঙ্গে তার বাচ্চাটাও থাকে। কি সুন্দর সেটা! মায়ের পেছনের দুপাশে পায়ের ফাঁকে মুখ ঢুকিয়ে দুধ খায়। কখনো ফাগুয়া আবার শুয়ে পড়ে মোষটার পিঠে লম্বা হয়ে। ফাগুয়ার একটা ছোট বাঁশি আছে, বাঁশের বাঁশি। মোষের পিঠে বসে বসে বাঁশি বাজায় সে মাঝে মাঝে। কাছেই একটা বট গাছ আছে, অনেক ঝুড়ি নেমেছে তার থেকে। ফাগুয়া মাঝে মাঝে মোষের পিঠ থেকে নেমে গিয়ে সেই ঝুড়ি ধরে দোলে। কখনো আরো 2-3 জন রাখাল এসে জোটে, তখন তারা খেলে ডাংগুলি। কুমারের দামি পোশাক পরে দামি মোটরে চক্কর খেতে খেতে এদের দেখে। প্রলুব্ধ হয়ে ওঠে তার মন। ভাবে, আহা, আমি যদি ঝুমরি আর সুনরি আর ফাগুয়ার সঙ্গে খেলতে পারতুম। মনে হয় মোটর চড়ার চেয়ে মোষের পিঠে চড়া ঢের ভালো। কাঠের ঘোড়ার পিঠে দোল খাওয়ার সঙ্গে ওই ঝুড়ি ধরে দোল খাওয়ার কি তুলনা হয়? মোটর ধীরে ধীরে মাঠে চক্কর দেয়, আর কুমার ওদের দিকে ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে দেখে প্রলুব্ধ দৃষ্টিতে। কিন্তু সে মন জানে ওদের সঙ্গে খেলবার সুযোগ সে কোনো দিন পাবে না। বিজয় মোটর থামাবে না, তাকে যেতেও দেবে না। তাকে মোটরে বসেই দূর থেকে দেখতে হবে ওসব। ফাগুয়াও দূর থেকে রোজ দেখে মোটরটাকে। প্রলুব্ধ দৃষ্টিতে সেও চেয়ে থাকে। ভাবে, আহা, কি সুন্দর মোটরটা, কি সুন্দর রং, কেমন চকচকে ঝকঝকে। ফর্সা কাপড় পরা খোকাবাবুর দিকে সে চেয়ে থাকে নির্নিমেষে।
যেন দেব দর্শন করছে। তার দুরাকাঙ্ক্ষাও জাগে, আহা আমি যদি একবার মোটরটায় চড়তে পারতাম। কিন্তু সে জানে এ সুযোগ কখনো আসবে না। কিন্তু সুযোগ একদিন এসে গেল। ড্রাইভার বিজয় রোজ আফিম খায়। একদিন হঠাৎ তার মনে পড়লো তার আফিম তো ফুরিয়েছে, কেনা হয়নি। বাড়ি ফিরে গিয়ে দোকান থেকে আফিম কেনবার আর সময় থাকবে না, কালালি বন্ধ হয়ে যাবে। একবার সে ভাবলো মোটরটা নিয়ে সোজা কালালিতে চলে যাবে। কিন্তু রানীমার কানে যদি কথাটা ওঠে তাহলে চাকরি যাবে। তার কড়া হুকুম, বাজারের ভিড়ে যেন কুমারকে কখনো না নিয়ে যাওয়া হয়। তার বন্ধু বসু মাঠের ওপারে একটা বস্তিতে থাকে, সেও আফিম খায়। তার কাছ থেকে চেয়ে আনবে একটু। কিন্তু মোটর নিয়ে তো সেখানেও যাওয়া যাবে না, রাস্তা খুব খারাপ, হেঁটেই যেতে হবে। কুমার সাহেব, তুমি মোটরে একটু চুপ করে বসো, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসছি। তুমি মোটর থেকে নেমো না যেন, আমি যাব আর আসবো। বিজয় চলে গেল। চলে যাবার সঙ্গে সঙ্গে কুমার নেমে পড়লো মোটর থেকে, এক ছুটে চলে গেল ফগুয়ার কাছে। ফগুয়া তখন মোষের পিঠে বসে বাঁশি বাজাচ্ছিল। তোমার নাম কি ভাই? ফাগুয়া। আমাকে তোমার মোষের পিঠে চড়তে দেবে? হ্যাঁ। দেখা গেল ফাগুয়ার গায়ের জোর বুদ্ধির জোর দুই আছে। সে মাটিতে বসলো, কুমার তার কাঁধে পা দিয়ে উঠে পড়লো মোষের পিঠে। মোষের পিঠে উঠে চড়ে ঘুরলো বেশ কিছুক্ষণ। তারপর বলল, আমি ওই ঝুড়ি ধরে দুলবো। ফাগুয়ার সাহায্যে ঝুড়ি ধরে দোলও খেলো সে খানিকক্ষণ। তারপর ঝুমড়ি সুনরিকে দেখিয়ে বলল, ওরা কে? ওরা আমার বোন ঝুমড়ি আর সুনরি, ওদের সঙ্গে গিয়ে একটু খেলে আসি। বেশ তো, যাও না, চলো আমি নিয়ে যাচ্ছি। সেই ধুলো কাদার মধ্যে গিয়ে চারটালি খেয়ে বসলো কুমার, হাতে যেন স্বর্গ পেল। ফাগুয়া কুণ্ঠিত কণ্ঠে বলল, আমাকে তোমার মোটরে চড়াবে খোকা বাবু? বেশ তো, গিয়ে চড়ো না। ঝুমড়ি সুনরি বলল, আমরাও চড়বো। খোকা বাবু, তুমি ততক্ষণ ধুলো নিয়ে ঘর বানাও, আমরা মোটরে গিয়ে চড়ি। বেশ। এক ছুটে চলে গেল তারা তিনজন। মোটরের কপাট খোলাই ছিল। ঝুমড়ি সুনরি বসলো পেছনের সিটে, আর ফাগুয়া বসলো স্টিয়ারিং এ ধরে। একটু পরেই আর্ত চিৎকার শুনে চমকে উঠলো কুমার। ঘাড় ফিরিয়ে দেখলো বিজয় ফিরে এসছে আর মারছে ওদের। ছুটতে ছুটতে গিয়ে কুমার গিয়ে হাজির হলো সেখানে। দেখলো ফাগুয়াকে বিজয় এমন মেরেছে যে তার নাক দিয়ে রক্ত পড়ছে। ঝুমড়ি আর সুনরির গালেও চড়ের দাগ। ছেড়ে দাও ওদের, আমি ওদের বসতে বলেছিলাম। বিজয় বলল, ছি ছি ছি, কি কাণ্ড তুমি করেছো কুমার বাবু। তোমার জামা কাপড়ে এত ধুলো, এত কাদা, জুতো ভিজে গেছে, রানীমা কি বলবেন আমাকে? সেই দিনই বিজয়ের চাকরি গেল। তার জায়গায় বহাল হলো সর্দার সরদুল সিং। এখনো কুমারের মোটর সেই মাঠে চক্কর দেয়। কুমার দূর থেকে দেখতে পায় ফাগুয়া আর ঝুমড়ি সুনরিকে, কিন্তু তাদের কাছে সে যেতে পারে না। সরদুল সিং খুব কড়া লোক। ওদের মাঝখানে যে অদৃশ্য প্রাচীরটা ছিল সেটা একদিনের জন্য হঠাৎ ভেঙে গিয়েছিল। আবার মেরামত করে দিয়েছেন সেটাকে রানীমা, আর ভাঙবার আশা নেই। কুমার ভাবে, কেন এই অদ্ভুত নিয়ম? ফাগুয়া আর ঝুমড়ি সুনরিও তাই ভাবে। এতক্ষণ আপনারা শুনছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের রচিত কুমার সাহেব। এই গল্পের সমস্ত চরিত্র এবং গল্প পাঠে আমাদের সম্মানীয় পিনাকি বোস মহাশয়, পোস্টার ডিজাইন এবং এডিটিংয়ে আমি সৃঞ্জয় নন্দী এবং গপ্প ক্যাফের পুরো টিম। পরের সপ্তাহে আরও নতুন কিছু গল্প নিয়ে হাজির হব আমাদের টিম গপ্প ক্যাফে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন গপ্প ক্যাফে। ধন্যবাদ।